আপনি দেখবেন যে অভাবী পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। কেন করে না? মানে ওর লেখাপড়া করতে ইচ্ছা করে না, কারণ ওখানে একটা টেনশন আছে যে আমার ছেলেটাকে কি আমি সকালে খেতে পাঠাবো না স্কুলে পাঠাবো। বাবা মার একটা ডিলেমা আছে, আমার মেয়েটাকে কি আমি গার্মেন্টসে পাঠাবো না আসলে ওকে স্কুলে পাঠাবো। এবং আজকের অর্থনীতির ফাউন্ডেশন দেখেন, এই গরিব মানুষগুলোর লেবারের উপর দিয়ে কিন্তু আমাদের এই অর্থনীতিটা ভেঙে ভেঙে চলছে। কারণ ওই চাষি আব্দুল কুদ্দুসের নিজে চাষবাস করে, তার মেয়েটা হলো সাভার আসলেতে গার্মেন্টসে চাকরি করে, আর তার ছেলেটা দুবাইতে ঝাড়ু দেয়, রাস্তা ক্লিন করে। একই প্রসেসে হয়েছে যে সাডেনলি 100 বছরের ভিতরে আমার মুসলমান সমাজ একদম ফকির মিসকিনে চলে গেছে। এবং আর একটা বড় কারণ যেটা হয়েছে, দেখুন আমার একটা ধরেন মসলিনের ইন্ডাস্ট্রি ছিল, আমার একটা কাপড়ের দোকান ছিল ঢাকাতে। আমার যখন ইন্ডাস্ট্রি কলাপস করলো, আমি যখন গরিব হয়ে গেলাম, তখন এই মানুষগুলো কিন্তু আর শহরে থাকতে পারলো না, তারা গ্রামে চলে গেল। 1947-এ মুসলমানদের সম্পত্তির সংখ্যা আর জনসংখ্যার দেখবেন রেশিও মেলে না। 47-এ যখন পাকিস্তান হইল, ঢাকা শহরে হিন্দু জনসংখ্যা ছিল 30% মতো, অথচ তারা ঢাকা শহরের 70-80% জমি জমা সম্পত্তি বাড়ি ঘরের মালিক ছিল। কিভাবে হইল? পুরান ঢাকায় যান, ঢাকা বলতে আজকে যা বোঝায় সেটা তো আজকে যেটাকে আমরা পুরান ঢাকা বলি ওটাই তো ঐতিহাসিক ঢাকা। রাস্তার নামগুলো মনে করেন তো, পুরান ঢাকার রাস্তাগুলোর নাম কি কি খেয়াল করে দেখেন তো। এটা মনে হবে যে এটা বাঙালি মুসলমানের একটা মেজরিটি শহর ছিল। এখানে একসময় রিচেস্ট ডেল্টা ছিল, এখানে আর্টিসান ছিল, ক্রাফটসম্যান ছিল, এখানে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা ছিল। মধ্য নাই, 100 বছরের ভিতরে এই পুরো জিনিস কলাপস করেছে। এখন একটা কমিউনিটিকে যখন আপনি অভাবী করে দিলেন, সেই কমিউনিটির লড়াইটা কি লেখাপড়াতে না পেটে ভাতে? একটা গরিব মানুষের লড়াইটা কি প্রতিদিন? তাহলে জমিনদারি সিস্টেমের মধ্য দিয়ে যেটা করা হয়েছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং পঙ্গু করতে করতে এমন হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়া করবার স্পেস নাই। অথচ এই অঞ্চলের মানুষদের লেখাপড়া, লিটারেচার, গল্প, কবিতা, নাটক, 16th সেঞ্চুরিতে বাংলা ভাষার যত ডেভেলপমেন্ট, এটা তো সুলতানি আমলের শাসকদের, মুসলমান শাসকদের অধীনে হয়েছে। আজকের এই বাংলা ভাষায় রামায়ণ, তারপরে হচ্ছে মহাভারতের সংস্কৃতি থেকে বাংলা অনুবাদ মুসলমানদের টাকায় হয়েছে, মুসলমান শাসকরা করে দিয়েছে। সংস্কৃত কোনো কিছুর অ্যাক্সেস তো হিন্দুদের কাছে ছিল না। যে আপা বলছেন না যে বেদ মানে গীতা ধরা তো দূরের কথা, ওইটার কোনো শ্লোক যদি কোনো নমশূদ্র শোনে, ওর কান জ্বালিয়ে দেওয়া হতো, ওর কান কেটে দেওয়া হতো। ভুলে যদি কোনো বাচ্চা নমশূদ্র জবন পরিবারের সে এই সংস্কৃত শ্লোক বলে, ওর জিহ্বা কেটে দেওয়া হতো। এইটা ছিল ওদের বাঙালি রেনেসাঁ। অতএব সেই জায়গায় হচ্ছে আলোচনাটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমার গরিব করে দিয়েছে, নতুন একটা শ্রেণীকে কর্মচারী থেকে মালিক বানিয়েছে, এরপরে পরিচালিত হতো। যেমন ধরেন আজকে আমরা সবাই বাংলা ইংরেজি জানি টুকটাক, কালকে এসে পর্তুগিজরা আইসা, পর্তুগালের লোকজন এসে বাংলাদেশটা দখল করে ফেললো। পরশুদিন জারি করলো যে এখন থেকে বাংলাদেশের ভাষা হচ্ছে অফিসিয়ালি দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। আমরা সবাই বেকার হয়ে যাবো কিনা সাডেনলি? আপনি চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে যারা ডিসিএসপি আছে, সচিবালয়ে চাকরি করে, এই মানুষগুলি ওভারনাইট কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে না? এই মাসে তার পে স্কেলে বেতন বাড়ার কথা 50%, কিন্তু দেশ দখল হয়ে যাওয়ার কারণে তার আগামী মাসে কি হয়ে যাবে? সে বেকার হয়ে যাবে। তাহলে এই আমার অঞ্চলের ভাষা ছিল যেটা, যেই ভাষায় আমি চর্চা করতাম, আমার শিল্প সাহিত্য সংস্কৃতি ছিল, আমার উপর একটা ভাষা চাপিয়ে দেওয়া হলো। আমার বাংলাটাকে ক্রুক আপ করে সংস্কৃতাইজ করা হয়েছে, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা বানানো হয়েছে, যেই বাংলার সাথে আমার সাধারণ জবানি বাংলা যেটা, যে বাংলাতে মানুষ কথা বলতো, সেই জবানের সাথে মিল ছিল না। এরপরে চাপিয়ে দিল ইংলিশ, যেটা হচ্ছে ফার্সির বদলে দাপ্তরিক সকল ভাষাকে রিপ্লেস করে ফেললো। তাহলে আমার যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, যারা চাকরি বাকরি করতো, তারা ওভারনাইট বেকার হয়ে গেল না সবাই? তাহলে আমার কৃষি জমি চলে গেল, আমি ঢাকায় ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমি অভাবের কারণে গ্রামে চলে গেলাম, আমি অভাবের কারণে ছেলে মেয়েকে লেখাপড়াইতে করাইতে পারছি না। আমাদের যারা কর্মচারী ছিল, রাজদরবারে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতো, তারা সাডেনলি বেকার হয়ে গেল। তাহলে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে আমার কমিউনিটির অবস্থাটা কি, আসলে হালটা কি।
তাহলে সেই কমিউনিটির লড়াইয়ের জায়গা থেকে দেখতে হবে যে একটা বিশ্ববিদ্যালয় করতে হয়েছে কেন। বিষয়টা তো সিলি। একটা বিশ্ববিদ্যালয় কেন লড়াইয়ের অংশ, গল্প হবে কেন? কারণ এই যে ঐতিহাসিক পরম্পরার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার এই ক্ষেত্র তখন তৈরি হয়েছে 1857 আজাদির লড়াইয়ের মধ্য দিয়ে। একের পর এক লড়াই, রেশমি রুমাল লড়াই, দেওবন্দের আলেম ওলামায়ে কেরামদের লড়াই, হাজার হাজার শহীদদের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে আসছে যে কলোনিয়াল মুভমেন্টের জায়গাতে এসে ব্রিটিশরা একসময় নেগোশিয়েট করছে যে আমাকে এই লড়াইটা থামাইতে হবে। কেন? কারণ আমি যখন গরিব হয়ে গেছি, আমার চাকরি নাই, আমার জমি নাই, আমার পেশা নাই, আমি বেকার, আমি কিছু করতে পারতেছি না, তখন আপনার মতো ধনী মানুষের বাড়িটাকে আমি জ্বালাই দেব না? কি করব তখন? সমাজে কি হবে? আপনি খালি চিন্তা করেন যে ঢাকার মধ্যবিত্ত রামপুরা, বাড্ডা এইসব এলাকাতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আপনি গুলশান বনানী ধানমন্ডিতে খুব আরামে থাকতে পারবেন? পারবেন না। এটার নাম হচ্ছে আজাদির লড়াই। ওখান থেকেই গণ অভ্যুত্থান শুরু হয়। ওখান থেকেই বলা হয় যে কোটা না মেধা। কারণ আমি সংখ্যায় বেশি কিন্তু আমার কোনো সম্পদ নাই। আমি সংখ্যায় বেশি কিন্তু রাষ্ট্রের অর্থনীতিতে আমার কোনো হিস্সা নাই। আমি সংখ্যায় বেশি কিন্তু আমার মূল্যবোধ, আমার ধর্ম, আমার বেঁচে থাকার সব কিছুকে আপনি অস্বীকার করছেন সিস্টেমেটিকলি। সেই স্বাধীনতার আন্দোলন ছিল এবং সেখান থেকে এই লড়াইগুলো এডুকেশন আকারে আসছে। যারা স্যার সৈয়দ আহমেদ থেকে শুরু করে আলিগড় মুভমেন্ট, তারপরে মুসলিম কলেজ করা ইন্ডিয়াতে, ভারতের বিভিন্ন জায়গাগুলোতে, এইটার এক্সটেনশন আকারে এক সময় যেটা আসছে, ধারণা করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সবাইকে সার্ভ করবে। কিন্তু এই যে 100 বছরে যাদেরকে খাওয়ায়া হৃষ্টপুষ্ট করছে ব্রিটিশরা, সেই জমিদার উচ্চবর্ণের হিন্দুরা সাডেনলি তাদের চেহারাটা দেখায় দিল যে আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা মুসলমানদের জন্য ওপেন করা যাবে না, অ্যাভেলেবল করা যাবে না। তাহলে চিন্তা করেন যে আবার বাবার কথা বলছেন, এরকম প্রচুর গল্প আছে। বিশ্ববিদ্যালয় আবেদন করেছে, হচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না, ভর্তি পরীক্ষায় নাম আসতেছে না। পরে একটা সময় নিয়ম করতে বাধ্য করা হয়েছিল যে খাতায় নাম লেখা যাবে না। এই যে এখনো এটা করা হয় না যে খাতায় নাম লেখা যাবে না, এটা ওই বৈষম্যের কারণে। মুসলমান হইলেই ফেল। শেরে বাংলা চ্যালেঞ্জ করে পরীক্ষা দিয়েছিল, প্যারালালি পরীক্ষা দিয়েছিল। নাম অফিসিয়ালি প্রাতিষ্ঠানিকভাবে ব্রিটিশরা এবং হিন্দু জমিদাররা, এই উচ্চবর্ণের হিন্দুরা, শুধুমাত্র আমাদেরকে না, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু এই জুলুমের শিকার। শুধু বাঙালি মুসলমান না, বাঙালি নিম্নবর্ণের হিন্দু, নমশূদ্র যারা ছিল সবাই এই রাষ্ট্রীয় এবং কলোনিয়াল জুলুমের শিকার ছিল শত শত বছর ধরে।